কদিন থেকে শরীরটা বড্ড ক্লান্ত লাগছে, আর অনেকদিন হলো গ্রামে যাইনি। তাই আজ গ্রামে গিয়ে একসাথে 2-3টে বাচ্চা ধরে নিয়ে আসবো, যাতে 2-3 দিন আরামে বসে খেতে পারি। এরপর ডাইনি একটা মেয়ের রূপ নেয় এবং বড় সড়ো একটা ঝোলা নিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। এবং গ্রামে ঢুকে কিছু দূর যেতেই সে একটা নবজাতক শিশুর কান্নার আওয়াজ শুনতে পায়। এবং সেই কান্নার আওয়াজ শুনে সে সেই দিকে এগোতেই দেখতে পায় একটা গাছের নিচে 2টি যমজ সন্তান বসে বসে কান্না করছে। আরে বাহ, এ তো দেখছি মেঘ না চাইতেই জল। যাক বাবা, আমি তো এটাই চেয়েছিলাম, আমাকে আর কষ্ট করে কথা বলতে হবে না। একসাথে দুটো যমজ সন্তান, এই 2টো বাচ্চাকে আমি অনায়াসেই নিয়ে যেতে পারবো, আর এদেরকে মজা করে খাবো। তারপর সেই ডাইনি বাচ্চা দুটোকে ঝোলার মধ্যে ঢুকিয়ে নেয় এবং সেখান থেকে চলে যেতে থাকে। আর এসব কাণ্ড গাছের ডালে বসা ললিতা দেখতে পায়। ললিতা হিজলপুর গ্রামেরই মেয়ে। ললিতা খুব দস্যি এবং চঞ্চল স্বভাবের মেয়ে। কি বলছে এসব? মানুষ হয়ে মানুষের সন্তানকে খাবে? আর এই বাচ্চা দুটোকে এভাবে ঝোলার মধ্যে ঢুকালোই বা কেন? তবে কি এই মহিলাটা বাচ্চা দুটোকে খাবে নাকি? এই মহিলা কি ডাইনি নাকি? আমার মনে হয় ইনি ডাইনি। এ আর মানুষের রূপ নিয়ে বাচ্চাদেরকে ধরে নিয়ে যায়। তবে আর দেরি করলে চলবে না, এক্ষুনি পিছু নিতে হবে। এরপর ললিতা গাছ থেকে নেমে ডাইনির পিছু নেয় এবং যেতে যেতে ভাবতে থাকে কিভাবে বাচ্চা দুটোকে ওই ডাইনির হাত থেকে বাঁচানো যায়। হঠাৎই ললিতার মাথায় একটা বুদ্ধি আসে। তার কিছুক্ষণ পরই আহা, কি সুন্দর পচা সবজির গন্ধ আসছে, মনে হচ্ছে প্রাণটাই জুড়িয়ে গেল। একদম জিভে জল চলে এলো। মনে হচ্ছে আশেপাশে কোথাও পচা সবজি আছে। কেন যে এই পচা সবজির গন্ধ নাকে এলে নিজেকে আর সামলাতে পারি না। যাই, আশেপাশে একটু খুঁজে দেখি কোথাও পচা সবজি আছে কিনা। সবজি না খেলে যে আমার এখন শান্তিই হবে না। তারপর ডাইনি তার আসল রূপ নিয়ে এবং ঝোলাটাকে একটা গাছের নিচে রেখে পচা সবজি খুঁজতে চলে যায়। এবং সেই সুযোগে ললিতা সেখানে আসে এবং ঝোলা থেকে বাচ্চা দুটোকে বের করে এবং সেখান থেকে চলে যায়। যাক বাবা, অবশেষে বাচ্চা দুটোকে বাঁচাতে পারলাম। ভাগ্যিস বুদ্ধি করে রাস্তার পাশে পচা সবজি রেখেছিলাম, এজন্যই তো বাঁচাতে পারলাম। আমি বুঝতে পেরেছিলাম রাস্তার পাশে পচা সবজি রাখলে ডাইনি তার লোভ সামলাতে পারবে না, তাই তো বুদ্ধি করে আমি রেখেছিলাম। এসব কথা বলে ললিতা হাসতে থাকে আর ডাইনি সেখানে এসে ঝোলাটা নিয়ে তার গুহায় ফিরে যায় এবং তার গুহায় ফিরে গিয়ে সেই ঝোলাটা খুলতেই অবাক হয়ে যায়, কারণ সে দেখতে পায় ঝোলা ভর্তি পাথর। কি? আমার ঝুড়ি থেকে বাচ্চা দুটো কোথায় গেল? কার এত বড় সাহস আমার ঝুড়ি থেকে বাচ্চা দুটোকে নিয়ে গেছে? দূর, আর ভালোই লাগে না, আমার সব পরিশ্রম বৃথা চলে গেল। তারপর ললিতা সেই 2 সন্তানকে মানুষ করতে থাকে এবং আস্তে আস্তে গ্রামের সবাই ললিতার সেই 2 বাচ্চার সম্পর্কে জানতে পারে এবং ললিতার সম্পর্কে খারাপ কথা বলতে থাকে। আমার সাথে এসব কি হচ্ছে? এই বাচ্চা দুটো যে কে আমি তো জানি না, আর এই বাচ্চার মা বাবাকে আমি তো সেটাও জানি না। আর এই কুড়িয়ে পাওয়া যমজ সন্তানকে নিয়ে মানুষ কি না কি ভাবছে। এসব কথা বলে ললিতা সেই 2 বাচ্চাকে নিয়ে কান্না করতে থাকে। আর তখনই সেখানে গ্রামের মোড়ল চলে আসে। ছি 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 ছি, আমার গ্রামে যে এত নোংরা একটা মেয়ে থাকবে আমি তা কখনো কল্পনাও করতে পারিনি। এই ললিতা, সত্যি করে বলতো এগুলো কার পাপের সন্তান? ছি ছি মোড়ল মশাই, এসব আপনি কি বলছেন? আমি কোনো পাপ করিনি। এরা হচ্ছে আমার কুড়িয়ে পাওয়া যমজ কন্যা। চুপ কর দুশ্চরিত্রা মেয়ে, তোর বাপ মা তো মরে গেছে আর মরে গিয়ে রক্ষা পেয়েছে আর আমাদের ঘাড়ের উপর বোঝা রেখে গেছে।
তোর মতন একটা নোংরা মেয়েকে। অন্যের পাপ কুড়িয়ে এনে তুই বলছিস কুড়িয়ে পাওয়া সন্তান। গ্রামের মানুষ তোর সাথে আর থাকতে চায় না, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তোকে আমি এক ঘরে করে দেব। এই কথা শুনে ললিতা প্রচন্ড কান্না করতে থাকে এবং মোড়ল সেখান থেকে চলে যায় এবং ললিতা এক ঘরে হয়ে একা একা জীবন কাটাতে থাকে। দেখতে দেখতে 5টা বছর কেটে যায়। 5 বছর পর নিশি আর পূজা অনেকটা বড় হয়। হুট করে 5 বছর পর নিশি আর পূজার মধ্যে অনেক পরিবর্তন চলে আসে। তখন অবাক হয়ে ললিতা বলে, একে এরা তো দেখছি কোনো সাধারণ মানুষ নয়, এরা তো পরী। আমি এতদিন তাহলে পরীদেরকে বড় করেছি। 5 বছর ধরে এই 2 কন্যাকে যে আমি নিজের মেয়ের মতো করে বড় করেছি। এরা যে আমার নিজেরই কন্যা, এদের ছাড়া যে আমি কিছুতেই থাকতে পারবো না। কিন্তু আমার মেয়ে দুটো কোথায়? সকাল থেকে তো ওদেরকে কোথাও দেখতে পাচ্ছি না। এমনিতেও ওদের তো ডানা গজিয়েছে। ওরা যদি আবার উড়ে চলে যায়, না না, দেরি না করে ওদেরকে আমার খুঁজে বের করতে হবে। এরপর ললিতা তার মেয়েদেরকে খুঁজতে চলে যায় এবং কিছু দূর যেতে সে দেখে অনেক ভিড় হয়ে আছে। সে ভিড় ঠেলে সামনে এগোতেই অবাক হয়ে যায়, কারণ সে দেখতে পায় তার 2 কন্যা তরোয়াল নিয়ে দাঁড়িয়ে আছে এবং একটি ডাইনি মৃত অবস্থায় পড়ে আছে। আরে, এই ডাইনি এখানে কেন? আর মা, তোরা এভাবে তলোয়ার হাতে নিয়ে দাঁড়িয়ে আছিস কেন? ললিতা, এই ডাইনি আমার নাতনিকে ঝোলাতে তুলে তার আস্থানায় নিয়ে যেতে ধরেছিল। তখন তোমার 2 সন্তান আমার নাতনিকে বাঁচিয়েছে। তুই আমাকে ক্ষমা কর মা। যে সন্তানদের জন্য আমি তোকে এক ঘরে করে দিয়েছিলাম, সেই সন্তানরাই আজ আমার নাতনির প্রাণ বাঁচালো। আজ তোর যমজ কন্যা ডানা দেখে আমি আমার সবটা ভুল বুঝতে পেরেছি যে এরা আসলেও পরিকন্যা। আমাকে তুই মাফ করে দে মা, আমাকে তুই মাফ করে দে। এভাবে মাপ চাইবেন না ময়ূর মশাই। আপনি যে আপনার নিজের ভুল বুঝতে পেরেছেন, এতেই আমি অনেক খুশি। তুই সত্যি অনেক উদার মনের মানুষ রে মা। তবে আজ থেকে তুই আর এক ঘরে নোস। তুই এখন আমাদের সবার সাথেই থাকবি, আর তোর পরিকন্যারা হবে এই গ্রামের রক্ষাকর্তা। এরপর ললিতা আবার আগের মতো তার পরিকন্যাদের নিয়ে সুন্দর মতো জীবনযাপন করতে থাকে। ফুলপুর গ্রামে মিনা নামে এক বুদ্ধিমতী মেয়ে বাস করত। সে যেমন বুদ্ধিমতী তেমনি রূপে গুণেও একদম সেরা। সে অনেক ছোটবেলায় তার বাবা মাকে হারিয়েছে। তারপর থেকে সে তার মামা মামির কাছেই বড় হয়েছে। মিনা অনেক বুদ্ধিমতী হওয়ায় গ্রামের সবাই তাকে ভীষণ পছন্দ করত, আর কারো কোনো বিপদ হলে তারা মিনার কাছেই আসতো তার মোকাবেলা করার জন্য। মিনা, এই মিনা, আমি কুয়ো থেকে জল আনতে যাচ্ছি রে। রান্না বসিয়েছি, সেদিকে একটু খেয়াল রাখিস তো। ঠিক আছে মামি, তুমি নিশ্চিন্তে যাও। এরপর মিনতি কুয়ো থেকে জল আনতে চলে যায় আর মিনা রান্নাঘরে যায়। মিনা রান্নাঘরে বসে রান্না করছিল। তখনই মিনার মনে হলো তার পাশে রাখা মাছের বাটি থেকে কে যেন মাছ ভাজা বারবার তুলে নিচ্ছে। এরপর মিনা ওই মাছের মধ্যে অনেক লঙ্কার গুঁড়ো মিশিয়ে দেয়। মিনা বুঝতে পেরে গেছিল যে ওটা তার মামাতো ভাই গোপাল। এরপর গোপাল যেই না একটা মাছ নিয়ে মুখে দেয়, অমনি সে মিনার পেছন থেকে বেরিয়ে এসে ঝালে লাফাতে শুরু করে। ওরে বাবা গো, বাবা কি ঝাল! দিদি, এই দিদি, তুমি এই মাছে কি মিশিয়ে দিলে গো? জল দাও, জল জল। এরপর মিনা গোপালকে জল দেয়। খাবি খাবি আরো চুরি করে মাছ খাবি? এমন খেয়েছিস, এখন দেখ কেমন লাগে। উফ দিদি, তুমি এমন কেন বলো তো? দিব্যি তো আরামে মাছ ভাজা খাচ্ছিলাম। আচ্ছা, তুমি বুঝলে কি করে যে ওটা আমি খাচ্ছিলাম? আমি কি তোর মতো ছোট নাকি বলতো যে আমি বুঝবো না? মিনা ও গোপাল এভাবেই হাসি ঠাট্টা করছিল। তখনই তারা শুনতে পায় যে রাজার পেয়াদা তাদের বাড়িতে এসে ডাকাডাকি করছে। মিনা, ও মিনা, বাড়িতে আছো? হয়েছে, আমাকে এভাবে ডাকছেন কেন? রাজা মশাই আপনাকে জলদি ডেকেছে।
আমাকে ডেকেছে মানে কোনো সমস্যা হয়েছে নাকি? সেটা প্রাসাদে গেলেই জানতে পারবে। এবার চলো, রাজামশাই জলদি যেতে বলেছেন। ঠিক আছে, চলুন তবে। ভাই, তুই বাড়িতেই থাকিস, আমি এক্ষুনি চলে আসবো। মামি এলে মামিকে সবটা বলিস, না হলে মামি আবার চিন্তা করবে। এসব কথা বলে মিনা রাজার পেয়াদার সাথে রাজপ্রাসাদে চলে যায়। প্রণাম নেবেন রাজা মশাই, আপনি আমাকে ডেকেছেন বুঝি? হ্যাঁ মিনা, আসলে একটা সমস্যায় পড়ে তোমাকে ডেকেছি। কাল রাতে আমার ঘোড়াশাল থেকে আমার সবচেয়ে প্রিয় আর দামি ঘোড়াটা হারিয়ে গেছে। দেখো না, তুমি যদি পারো তাহলে আমার বুদ্ধি দিয়ে আমার প্রিয় ঘোড়াটাকে ফিরিয়ে দাও। ও, কাল রাতে চুরি হয়েছে বুঝি? ঘোড়া চুরি করা? বাইরে থেকে তো কেউ এসে চুরি করতে পারবে না, কারণ গ্রাম থেকে বেরোতে গেলে সে ধরা পড়ে যাবে। নিশ্চয়ই এই গ্রামেরই কেউ এই কাজ করেছে। মিনা, তুমি যে করে হোক আমার ঘোড়াটাকে খুঁজে বের করো। ঠিক আছে রাজা মশাই, আপনি কোনো চিন্তা করবেন না, আমি ভেবে দেখছি কি করা যায়। এরপর মিনা ভাবতে থাকে যে কি করে সে ঘোড়া চোরকে ধরবে। অনেক ভাবনা চিন্তার শেষে মিনা রাজাকে বলল, আমি একটা বুদ্ধি পেয়েছি। এই গ্রামের যত লোকের কাছে ঘোড়া আছে সব লোকের বাড়িতে একটা করে চিরকুট দিয়ে আসবো, আর চিরকুটে লেখা থাকবে যে আমি জানি তুমি রাজার ঘোড়া চুরি করেছো। যদি তুমি বাঁচতে চাও তবে সেই ঘোড়া নিয়ে নীল দিঘির পাড়ে কাল সকালে আসবে। এমনটা করলে কি চোর ধরা পড়বে? আমরা তো সবার বাড়ি বাড়ি গিয়ে খোঁজ করেছি, কারো কাছে আমার ঘোড়াটা নেই। যে চুরি করেছে সে তো নিশ্চয়ই ঘোড়াটাকে বাইরে রাখবে না, নিশ্চয়ই লুকিয়ে রাখবে কোনোভাবে। আসলে মিনা ঠিকই ভেবেছিল ওই গ্রামেরই কালো নামের এক লোক ঘোড়া চুরি করেছিল, আর ওটা যে রাজার ঘোড়া সেটা যাতে কেউ বুঝতে না পারে, রাজার সাদা ঘোড়াটিকে কালো রং করে কালো ঘোড়া বানিয়ে লুকিয়ে রেখেছিল। সেজন্যই তো রাজা যখন সবার বাড়ি গিয়ে ঘোড়া খুঁজছিল তখন কালুর কাছে ওই কালো ঘোড়া দেখেও সে চিনতে পারেনি। এরপর মিনার কথা মতো রাজা অনেকগুলো একই রকম চিঠি লেখে, আর সেগুলো একটা একটা করে সবার বাড়ির ঘরের দরজার সামনে রেখে আসে। সবার বাড়ির মতো কালুর বাড়িতেও একটা চিঠি রাখে, রাতের বেলাতে সব কাজ শেষ করে। এরপর যখন সকাল হয় তখন সবার মতো কালুও ওই চিঠিটা দেখতে পায়। আরে, এটা আবার কি? আর এখানে কে রাখলো দেখি তো। এরপর কালু চিঠিটা হাতে তুলে নেয়। এরপর চিঠিটা খুলে যখন পড়ে তখন তো কালু আকাশ থেকে নিচে পড়ে যায়। সে ভীষণ অবাক হয়ে যায়। আমি যে রাজার ঘোড়া চুরি করেছি এটা আবার কে জানলো, আর কি করে বা জানলো? আমি এত সাবধানে চুরি করেছি যে একটা কাক পক্ষেও তো টের পাইনি। তবে এটা কে হতে পারে? না, আমাকে জানতেই হবে এটা কে। আর সে যদি এই কথাটা রাজামশাইকে বলে দেয় তাহলে তো রাজামশাই আমাকে গ্রাম থেকেই তাড়িয়ে দিবে। কালু ভীষণ ঘাবড়ে যায়, তাই সে তাড়াতাড়ি করে রাজামশাইয়ের ঘোড়া নিয়ে নীল দিঘির পাড়ে যায়। নীল দিঘির পাড়ে পৌঁছে তো কালুর চোখ আরো কপালে উঠে যায়, কেননা সেখানে রাজা মিনা সহ সকলে উপস্থিত ছিল। এ কি, আপনারা সবাই এখানে? কে ভেবেছিলে কি কালুদা তোমাকে আমরা কেউ ধরতে পারবো না, তাই না? ও, তার মানে এই সব কিছু তোর পরিকল্পনা? হ্যাঁ, এটা মিনারই বুদ্ধি। তা না হলে তো তোকে আমি ধরতেই পারতাম না। তুই আগের বার আমার সাদা ঘোড়াকে কালো বানিয়ে আমার চোখে ধুলো দিয়েছিস, কিন্তু এবার কি করবি? সৈন্য বন্দি করো এই কালুকে। এরপর রাজার সৈন্যরা কালুকে বন্দি করে ফেলে। সত্যি তুই তোর বুদ্ধি দেখিয়ে সব সমস্যার সমাধান দিতে পারিস। আজ তোর বুদ্ধির জন্যই আমি আমার প্রিয় ঘোড়াটাকে ফিরে পেলাম। তোর বুদ্ধির যতই প্রশংসা করা হোক না কেন ততই কম হবে। এভাবে আপনি কেন বলছেন রাজা মশাই? সবাইকে সাহায্য করাই তো আমার কর্তব্য। তুই সত্যি একজন বুদ্ধিমতী কন্যা। আমি তোর উপর ভীষণ খুশি, তাই আমি তোকে কিছু উপহার দিতে চাই। এরপর রাজামশাই মিনাকে অনেক সোনা দানা উপহার দেন, আর মিনা সেগুলো নিয়ে বাড়ি ফিরে আসে। আর এত সোনা দানা দেখে তার মামা মামিও ভীষণ খুশি হয়। এভাবে মিনা সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। মায়াতলি গ্রামে এক পরিবাস করত। তার অনেক বয়স হয়েছিল। বয়সের ভারে সে ঠিক মতো চোখে দেখতে পারত না। সন্তান সন্ততি বলে বুড়ির তেমন কেউই ছিল না। তবে বুড়ির কয়েকটা মুরগি ছিল। সে মুরগিগুলো প্রতিদিন ডিম পাড়ত, তা বিক্রি করে সে ঘর সংসার চালাতো।
একদিন এক চোরের নজর পড়ে সেই বুড়ির বাড়ির দিকে। আরে, এ তো এক অসহায় বুড়ি, এর সাথে তো কেউই থাকে না। যাই, বুড়ি তো একাই থাকে, এর বাড়ি চুরি করার মতো সহজ কাজ আর একটাও নেই। আজ রাতে এই বুড়ির বাড়িতে চুরি করব। এরপর সেই চোর প্রতি রাতে সেই বুড়ির বাড়িতে আসে আর প্রতি রাতে একটা একটা করে জিনিস চুরি করে নিয়ে যায়। সন্ধ্যা হলে বুড়ি তো আর চোখে দেখে না, তাই সে বুঝতে পারে না কি করে তার জিনিসপাতি আস্তে আস্তে নাই হয়ে যাচ্ছে। এভাবে দেখতে দেখতে চোর বুড়ির সব জিনিসপত্র চুরি করে নিয়ে গেল। শেষমেশ সে বুড়ির বাড়িতে এসে চুরি করার মতো তেমন কিছুই খুঁজে পাচ্ছিল না। নিতে নিতে তো দেখি সবই নিয়ে ফেলেছি, আজ তো আর চুরি করার মতো কিছুই পাচ্ছি না। কি নেওয়া যায়? এভাবে চিন্তা করতে করতে চোরের চোখ যায় বুড়ির মুরগির দিকে। মুরগি ছিল বুড়ির খুব পছন্দের। চোর তখন বুড়ির মুরগিটি চুরি করে নিয়ে যায়। পরদিন সকালে বুড়ি মুরগি ছাড়তে এসে দেখে মুরগি নেই। চোর এটাও চুরি করে নিয়ে গেছে। এতদিন সবকিছু চুরি হলেও বুড়ি মনে যতটা ব্যথা পায়নি, আজ বুড়ি তার চেয়ে অনেক বেশি পেয়েছে। হ্যাঁ রে হতভাগা চোর, আমার তো সবই নিয়ে গেছিলি। এই মুরগটাও কি তোর নেওয়া লাগলো? যা, তোকে আমি বদদোয়া দিলাম, তোর মাথায় আকাশ ভেঙে পড়ুক, বাতাসে তোর ঘর বাড়ি উড়ে যাক, তুই এই খারাপ কাজের শাস্তি পাবি। এরপর বুড়ি মন খারাপ করে সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো। তখন দেখলো মুরগির বাসার ভেতরে একটি ডিম পড়ে রয়েছে। ইসে, মুরগিটা আমার সবেমাত্র ডিম পাড়া শুরু করেছিল। বদমাস চোর, তোর পেটে ব্যথা হোক, তোর হাত পা ভেঙে যাক, বাঘ এসে তোকে খেয়ে ফেলুক। এভাবে বুড়ি রাগ করে চোরের উপর প্রলাপ বকতে থাকলো। এরপর সে ডিমটিকে ঘরে নিয়ে গিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিল এবং কাঁথা দিয়ে সে ডিমটিকে ঢেকে রাখলো। বুড়ি চেষ্টা করছিল ডিমটিতে তা দিতে এবং সে ডিম থেকে বাচ্চা ফুটাতে। এটা তো কোনো সাধারণ ডিম নয়, আমার ভালোবাসার মুরগির শেষ স্মৃতি এটি। এর থেকে বাচ্চা ফুটলে এই বাচ্চার থেকে আমি আমার পছন্দ মুরগিকে দেখতে পাবো। শেষমেশ বুড়ির চেষ্টা সার্থক হলো। একদিন ডিমটা লাফ দিল। বুড়ি তো অবাক হয়ে গেল আর সে ডিমের কাছে চলে গেল। তো একবার লাফ দেওয়ার পর ডিমটা ফেটে গেল আর সেখান থেকে বেরিয়ে এলো সুন্দর ফুটফুটে একটি মুরগির ছানা। সেটা দেখে বুড়ি ভীষণ খুশি হলো। বাচ্চাটি ডিম থেকে বেরিয়ে সর্বপ্রথম বুড়িকে দেখেছিল, তাই সে বুড়িকেই তার মা মনে করলো। মা, মা, তুমি কি আমার মা? হ্যাঁ বাবা, আমি তোর মা। এরপর সেই মোরগ বাচ্চাটি বুড়ির কাছে মায়ের স্নেহে বড় হতে লাগলো। দেখতে দেখতে একটা সময় ছানাটি অনেক বড় হয়ে গেল। এই মোরগটি দেখতে ছিল খুবই সুন্দর। সে বুড়িকে বিভিন্ন কাজে সাহায্য করত। বাজার করা, রান্না করা, এখানে সেখানে যাওয়া, সব কিছুতেই বুড়িকে সাহায্য করত। একদিন বুড়ি মোরগকে পুরনো সব ইতিহাস খুলে বলল। তার আসল মা কে ছিল, চোর কিভাবে তার মাকে ধরে নিয়ে গেছে, এসবই সে মোরগকে জানালো। বুড়ি যে তার আসল মা না, এ কথাটি মোরগ জেনে খুবই কষ্ট পেল, কিন্তু সে বুড়িকে তা বুঝতে দিল না। যাই হোক, এভাবেই দিন চলতে লাগলো। কিছুদিন পরের ঘটনা, আবারও একদিন চোখ পড়ল চোরের বুড়ির বাড়ির দিকে। সে মোরগটিকে দেখতে পেল। আরে, এটা তো বুড়ির বাড়ির মোরগ। স্বাস্থ্য দেখেছি বেশ ভালোই হয়েছে। আজ রাতে এটাকে চুরি করে নিয়ে যাব। যে যাই বলুক, বুড়ির বাড়ি চুরি করার মজাই আলাদা। এরপর রাতের বেলা চোর চুরি করতে এলো বুড়ির বাড়িতে। মোরগটি বুড়ির সাথে বুড়ির ঘরে ঘুমাতো। চোর চুপি চুপি দরজা খুলে বুড়ির ঘরে ঢুকলো। আর যেই না সে মোরগটাকে ধরতে গেল,
অমনি মোরগটার ঘুম ভেঙে গেল। মোরগ দেখলো চোর এসেছে তা চুরি করতে, তাই সে ঠোঁট দিয়ে চোরের একটা চোখে ঠোকর দিল। সাথে সাথে চোর অন্ধ হয়ে গেল। সে এক চোখ দিয়ে কিছুই দেখতে পারছিল না। তখন সে সেইখান থেকে পালাতে ধরলো, কিন্তু মোরগ কি তাকে ছাড়ে? মোরগ উড়ে গিয়ে ধাক্কা মেরে তাকে মাটিতে ফেলে দিল। তারপর সে অনবরত তাকে ঠোকর দিতে লাগলো। সে প্রচুর চিৎকার চেঁচামেচি শুরু করলো। ও বাবা রে, ও মা রে, বাঁচাও, বাঁচাও আমাকে, কেউ কি আছো? আমাকে বাঁচাও, নইলে যে আমাকে মেরে ফেলবে। চোরের এই চিৎকার চেঁচামেচি শুনে অনেক লোক সেখানে উপস্থিত হলো। এই চোর, অসহায় এই বুড়ির বাড়ি চুরি করতে তোর লজ্জা করলো না? এর আগেও তো বুড়ির বাড়ি চুরি হয়েছিল, তাহলে সেটা তো মনে হয় তুই করেছিলি, তাই না? ঠিক করে বল, না হলে কিন্তু তোর পা ভেঙে দেব। চোর তখন অস্বীকার করতে যাচ্ছিল, সে মিথ্যা কথা বলতে চাচ্ছিল, কিন্তু মোরগের দিকে তাকিয়ে তার আর সাহস হচ্ছিল না। অকপটে সে সব সত্য কথা স্বীকার করলো। হ্যাঁ, আমি বুড়ির বাড়ি চুরি করেছিলাম, আমি খারাপ কাজ করেছিলাম, আমাকে মাফ করে দাও, আমি বুড়ির সবকিছু ফেরত দিয়ে যাব। বুড়িমা, বুড়িমা, আমাকে ক্ষমা করে দিন। সবকিছু ফেরত দেবে এই শর্তে তারা সবাই তাকে মাফ করে দিল। বুড়িও খুব খুশি হলো। সে এই ভেবে মাফ করে দিল যে তার সবকিছু ফেরত দিলে সে তার মুরগিটিকেও ফেরত পাবে। আর মোরগও খুব খুশি হলো এই ভেবে যে সে তার মাকে ফিরে পাবে। পরদিন চোর একে একে সবকিছু ফেরত দিল, কিন্তু চুরি করে নিয়ে যাওয়া সেই মুরগিটা ফেরত দিল না। সবই তো ফেরত দিলি, কিন্তু আমার প্রিয় মুরগিটা কোথায়? সেটা ফেরত দিবি না? আমি তো সেটা বাজারে বিক্রি করে দিয়েছি, তাই তো তোমাকে সেটা আর ফেরত দিতে পারছি না। আমি তোমার কাছে ক্ষমা চাইছি। এদিকে মুরগি ফেরত না পাওয়াতে বুড়ি মন মারা হয়ে রইল। মোরগের দিকে তাকিয়ে সে বলল, তোর মাকে ফেরত আনতে পারলাম না রে বাবা। এ কথা শুনে মোরগ বলল, আমার মায়ের দরকার নেই, আমি ছোটবেলা থেকেই তোমার কাছে বড় হয়েছি, তুমি তো আমার মা, তুমি আমার বাবা। আয় বাবা, আমার বুকে আয়, তুই হলি বুড়ি মায়ের মোরগ ছেলে। এরপর থেকে কোনো চোরই বুড়ির বাড়ির দিকে আসার সাহস পেত না। সবাই জেনে গিয়েছিল এ বুড়ির মোরগ ছেলে আছে। বুড়ির কোনো ক্ষতি করতে গেলেই মোরগ ছেলে তাকে শাস্তি দিবে। তখন কোনো দুষ্ট লোকে সেদিকে আর পা বাড়াতো না। বুড়ি আর মোরগ খুব সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। তো বন্ধুরা, আজকে আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।